স্নেহের ছাত্রছাত্রী, আজ মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হবে। যদিও মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া অত্যন্ত জটিল ও বহু সময় ধরে চলতে থাকে, বিভিন্ন প্রকার ভৌত, রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়াগুলি একে অপরের সহযোগী হিসাবে কাজ করে এই মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে। সামগ্রিকভাবে মৃত্তিকা সৃষ্টি একটি গতিশীল প্রক্রিয়া, এটা চলতেই থাকে। এই মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলোকে আমরা প্রাথমিক অবস্থায় দুই ভাগে ভাগ করতে পারি: মৌলিক প্রক্রিয়া ও বিশেষ বা সুনির্দিষ্ট প্রক্রিয়া। এই মৌলিক প্রক্রিয়াকে আবার আমরা পাঁচটি ভাগে বিভক্ত করতে পারি: আবহবিকার, হিউমিফিকেশন, খনিজীকরণ, এলুভিয়েশন বা ক্ষরণ এবং ইলুভিয়েশন বা সঞ্চয়ন। এখন এই মৌলিক প্রক্রিয়ার মধ্যে আবহবিকার অংশটি নিয়ে আলোচনা করা হচ্ছে। আবহবিকার সম্পর্কে তোমরা ক্লাস 9-এ আগেই পড়েছো, তাই এখানে বিস্তারিত ব্যাখ্যা করা হবে না, শুধুমাত্র সংক্ষেপে একটু সেগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয় তাকে আমরা আবহবিকার বলে থাকি। এই আবহবিকারের ফলে তাহলে কি হচ্ছে? শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। শিলা চূর্ণ বিচূর্ণ হওয়ার ফলে যে মূল শিলার উপরে চূর্ণ বিচূর্ণকৃত পদার্থগুলো জমা হয়ে যে স্তরটা গঠন করে তাকে আমরা বলি রেগোলিথ। এই রেগোলিথের সঙ্গে আবার বিভিন্ন প্রকার জৈব পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় মাটির সৃষ্টি হয়। তাহলে মাটির সৃষ্টি হতে গেলে প্রাথমিক অবস্থায় কিন্তু শিলার আবহবিকার হতে হচ্ছে, শিলাটাকে ভাঙতে হচ্ছে আবহবিকারের দ্বারা। ভাঙার পর যে চূর্ণ বিচ্ছিন্নকৃত যে শিথিল পদার্থের স্তরটা শিলার উপরে সৃষ্ট হচ্ছে, সেই স্তরটাকে আমরা বলছি রেগোলিথ। আর রেগোলিথের সঙ্গে বিভিন্ন প্রকার জৈব পদার্থ, সেখানে উদ্ভিদ থেকে জৈব পদার্থের উৎস হতে পারে বা প্রাণী থেকেও হতে পারে, এই জৈব পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় মাটির সৃষ্টি হয়। এখন আবহবিকারকে আমরা তিনটি অংশে বিভক্ত করতে পারি: যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার। তোমরা নবম শ্রেণীতে পড়েছো যান্ত্রিক আবহবিকার কি, তাও একবার বলে দিচ্ছি। শিলাস্তরে চাপের হ্রাস বৃদ্ধি, উষ্ণতার দ্রুত পরিবর্তন, ক্লাস গঠন, জৈবিক কার্যাবলী ইত্যাদির প্রভাবে যদি শিলার ভৌত পরিবর্তন বা যান্ত্রিক পরিবর্তন হয় তাহলে তাকে আমরা যান্ত্রিক আবহবিকার বা ভৌত আবহবিকার বলি। এখানে শিলার মূল খনিজের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, এখানে শুধুমাত্র শিলার ভৌত পরিবর্তন হয়। এই যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলো আবার কতগুলি ভাগে বিভক্ত, সেগুলি হলো ভারমুক্ত হয়ে প্রসারণ, ক্লাস গঠন এবং তাপীয় প্রসারণ। আর তাপীয় প্রসারণ আবার তিনটি উপবিভাগে বিভক্ত: প্রস্তচ্ছায়ী খণ্ডীকরণ, সল্ক মোচন এবং ক্ষুদ্রকণা বিস্ফোরণ। এখন এই প্রক্রিয়াগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। ভারমুক্ত হয়ে প্রসারণ: ভূগর্ভের শিলা যেগুলো অবস্থান করে তার উপরে অনেক শিলাস্তূপ এবং বরফ প্রচুর পরিমাণে অবস্থান করে। ভূগর্ভের নিচে যে শিলাস্তর রয়েছে তার উপরের অংশে আরও অনেক শিলাস্তূপ বা প্রচুর পরিমাণে বরফ অবস্থান করে। তাহলে সেই ভূগর্ভের শিলার উপর একটা চাপ থাকে, প্রচণ্ড চাপ থাকে। পরবর্তীকালে উপরের শিলাস্তূপ বা বরফ অপসারিত হলে সেই ভূগর্ভের শিলাস্তরের উপর যে চাপ ছিল সেই চাপটা কমে যায়। চাপটা কমে গেলে সেই নিচের ভূগর্ভের শিলার উপর প্রচণ্ড পীড়ন ও টানের সৃষ্টি হয়, আর তখন শিলাটির মধ্যে অসংখ্য ফাটল সৃষ্টি হয় এবং শিলাটি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে আবহবিকার ঘটে। আর আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণকৃত পদার্থগুলো থেকে মৃত্তিকার উৎপত্তি হয়। নেক্সট হচ্ছে ক্লাস গঠন। এই ক্লাস গঠনের ক্ষেত্রে কি হয়? উচ্চ পার্বত্য অঞ্চলে দিনের বেলা তুষার বা বরফ গলা জল শিলার ফাটলের মধ্যে প্রবেশ করে, কারণ দিনের বেলা উষ্ণতা বেশি থাকে, তখন এই জল শিলার ফাটলের মধ্যে প্রবেশ করে। আর রাত্রে যখন উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায় তখন ওই শিলার ফাটলের মধ্যে প্রবেশ করা জল বরফে পরিণত হয়, আর জল বরফে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়। আর আয়তনে বৃদ্ধি পেলে ওই শিলার ফাটলের মধ্যে ক্রমাগত চাপ সৃষ্টি করে ফাটলটাকে বাড়িয়ে দেয়। ফাটল যখনই বাড়িয়ে দেয় তখন শিলাস্তরটি ফেটে ছোট ছোট প্রস্তরখণ্ডে পরিণত হয়। সেই প্রস্তরখণ্ডগুলোকে আমরা স্কিরি বা ট্যালাস বলি। এই স্কিরি বা ট্যালাস পর্বতের গা বেয়ে গড়িয়ে নিচে নেমে এসে পর্বতের পাদদেশীয় অঞ্চলে জমা হয়। এই স্কিরি বা ট্যালাস জমা হয়ে ওই পাদদেশীয় অঞ্চলে মৃত্তিকার সৃষ্টি করে, যে মৃত্তিকায় বালির পরিমাণ বেশি থাকে। এখন
তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ সাধারণত মরু বা মরুপ্রায় অঞ্চলেই দেখা যায়। মরু বা মরুপ্রায় অঞ্চলে উষ্ণতার যে হ্রাস বৃদ্ধি, উষ্ণতার প্রসর দিনে রাতের সেটা অনেক বেশি, মানে দিনের বেলা তাপমাত্রা খুব বেশি হয়ে যায় এবং রাতের বেলা খুব কম হয়ে যায়, যার ফলে উষ্ণতার হ্রাস বৃদ্ধিটা অনেক বেশি। আর এই তাপীয় প্রসারণ মরু বা মরুপ্রায় অঞ্চলেই এই কারণে বেশি, এবং মরু বা মরুপ্রায় অঞ্চলেই এই আবহাওয়া বিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মৃত্তিকার সৃষ্টি হয়। এখানে তাপীয় প্রসারণের তিনটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে: প্রস্তচ্ছায়ী খণ্ডীকরণ, স্বল্পমোচন এবং ক্ষুদ্রকণা বিসরণ। এখন প্রস্তচ্ছায়ী খণ্ডীকরণ কি সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। মরু অঞ্চলে দৈনিক উষ্ণতার দৈনিক উষ্ণতার প্রসর খুব বেশি, অর্থাৎ দিনের বেলা তাপমাত্রা খুব বেড়ে যায় এবং রাতের বেলা খুব কমে যায়, যার ফলে শিলার মধ্যে অসম পীড়নের সৃষ্টি হয় এবং শিলার মধ্যে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে অনেকগুলি ফাটলের সৃষ্টি হয়। পরবর্তীকালে ইট যেমনভাবে বাড়ি থেকে খুলে নেওয়া যায়, সেইভাবে ইটের মতো চৌকো চৌকোভাবে পাথরের চাই ওই মূল শিলা থেকে খুলে খুলে পড়ে যায় এবং শিলাটি চূর্ণ বিচূর্ণ হয়। কেন ইটের মতো পাথরের চাই মূল শিলা থেকে খুলে পড়ছে? কারণ ওই শিলার মধ্যে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে ফাটলের সৃষ্টি হয়েছে। এবার যখনই ওই শিলাটি চূর্ণ বিচূর্ণ হলো, তখন ওই শিলা থেকে আবার মৃত্তিকার সৃষ্টি হবে। এইভাবে প্রস্তরচায়ী খণ্ডীকরণ মৃত্তিকা সৃষ্টিতে সহায়তা করে। নেক্সট হচ্ছে স্বল্পমোচন। যদি দেখা যায় কোনো শিলা একই ধরনের খনিজ দ্বারা গঠিত এবং মরু বা মরুপ্রায় অঞ্চলে পড়ে রয়েছে, একই ধরনের খনিজ দ্বারা গঠিত এবং মরু বা মরুপ্রায় অঞ্চলে পড়ে রয়েছে, তাহলে কি হবে? দিনের বেলা যখন তাপ পায়, ওই শিলাটির উপরের স্তরটি প্রসারিত হয় এবং রাত্রেবেলা যখন তাপ হ্রাস পাচ্ছে, তখন উপরের স্তরটি সংকুচিত হচ্ছে, কারণ নিচের স্তরে তাপমাত্রাটা সেই পরিমাণে পৌঁছায় না। শিলার উপরের স্তরটা বেশি পরিমাণে সংকুচিত প্রসারিত হতে থাকে। এইভাবে দীর্ঘদিন ধরে সংকোচন প্রসারণ চলতে থাকলে উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো খুলে যাবে। পরবর্তীকালে আবার মূল শিলাটি বেরিয়ে পড়বে, তখন মূল শিলার আবার উপরের স্তরটি একই ঘটনা ঘটবে। এইভাবে ক্রমান্বয়ে পেঁয়াজের খোসার মতো শিলা থেকে স্তরগুলি খুলে খুলে পড়ে যাবে এবং শিলাটি চূর্ণ বিচূর্ণ হবে। এইভাবে স্বল্পমোচন আবহাওয়া বিকারটি সংঘটিত হয় এবং আবহাওয়া বিকারের ফলে চূর্ণ বিচূর্ণকৃত পদার্থ থেকে মৃত্তিকার সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। যদি দেখা যায় যে মরু অঞ্চলে কোনো একটি শিলা অবস্থান করছে, সেটি বিভিন্ন ধরনের খনিজ দ্বারা গঠিত। বিভিন্ন ধরনের খনিজ দ্বারা গঠিত হওয়ার জন্য তাদের তাপ গ্রহণ ও তাপ বর্জন ক্ষমতা বিভিন্ন রকম হয়। তার ফলে দিনের বেলায় যখন তাপ পাচ্ছে, তারা বিভিন্নভাবে প্রসারিত হচ্ছে। এক একটা খনিজের ধর্ম, তাপ গ্রহণ করার ধর্ম এক এক রকম হওয়ার জন্য তারা বিভিন্ন আকৃতিতে প্রসারিত হচ্ছে। আবার রাত্রিবেলায় যখন তাপ বর্জন করছে, তখন বিভিন্ন আকৃতিতে সংকুচিত হচ্ছে, যেহেতু বিভিন্ন ধরনের খনিজ দ্বারা শিলাটি গঠিত। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? শিলার ভেতরে অর্থাৎ অভ্যন্তরে একটা প্রচণ্ড অসম পীড়নের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকম পীড়নের বা চাপের সৃষ্টি হচ্ছে। তখন শিলাটি ওই পীড়ন আর সহ্য করতে পারে না। কারণ বিকালের দিকে বা সন্ধ্যের দিকে গুলিতে, বন্দুকে যেমন গুলি ছুড়লে যেমন আওয়াজ হয়, সেরকম আওয়াজ করে ফেটে যায়, ফেটে গিয়ে শিলাটি ভেঙে যায়। তখন ওই চূর্ণ বিচ্ছিন্নকৃত পদার্থ থেকে মৃত্তিকার উদ্ভব হয়। এখন রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকারের যে প্রক্রিয়াগুলো রয়েছে, জল যোজন, আর্দ্র বিশ্লেষণ, জারণ, অঙ্গার যোজন ইত্যাদি, এগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এখন জল যোজন, না তার আগে বলি যে রাসায়নিক আবহবিকারটি কি। যদি দেখা যায় যে কোনো একটি শিলার ওপর আবহবিকার সংঘটিত হচ্ছে এবং শিলাটির মূল খনিজের রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং শিলাটি সম্পূর্ণ ভিন্নধর্মী, শিলার মধ্যে যে খনিজগুলো ছিল তারা সম্পূর্ণ ভিন্নধর্মী অন্য খনিজে পরিণত হয়ে যাচ্ছে, তখন সেই প্রকার আবহবিকারকে আমরা রাসায়নিক আবহবিকার বলি। আবার বলছি, যদি কোনো শিলার মধ্যে আবহবিকার সংঘটিত হয় এবং সেই শিলা যে ধরনের খনিজ দ্বারা গঠিত ছিল, সেই খনিজগুলোর রাসায়নিক ধর্ম সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে ভিন্নধর্মী খনিজ সৃষ্টি হচ্ছে, তখন সেই প্রকার আবহবিকারকে রাসায়নিক আবহবিকার বলা হয়। এই রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া হলো জলযোজন। রাসায়নিক প্রক্রিয়ায় শিলা গঠনকারী খনিজের সঙ্গে যদি জল যুক্ত হয়ে পূর্বের খনিজ থেকে নতুন খনিজ উৎপন্ন হয়, তখন সেই প্রকার রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াকেই জলযোজন বলা হয়। অর্থাৎ এই রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াতে শিলার খনিজের সঙ্গে জল যুক্ত হয় এবং শিলার খনিজটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি অন্য খনিজে পরিণত হয়। একটা উদাহরণ দেওয়া যাক। ক্যালসিয়াম সালফেট থেকে
জিপসাম উৎপন্ন হয়। ক্যালসিয়াম সালফেটের সঙ্গে জল যুক্ত হয়ে জিপসাম উৎপন্ন হয় এবং পরবর্তীকালে ওই শিলা থেকে যে মৃত্তিকার উৎপত্তি হবে সেই মৃত্তিকাটি জিপসাম সমৃদ্ধ হবে, ক্যালসিয়াম সালফেট সমৃদ্ধ কিন্তু হবে না, কারণ রাসায়নিক আবহবিকারের ফলে সেটা জিপসামে পরিণত হয়ে গেছে। নেক্সট হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। এক্ষেত্রে কীরকম হয়, জল দুটো আয়নে বিভক্ত হয়ে যায়। জলের সংকেত H2O, এটা আমরা জানি। এই H2O দুটো আয়ন রয়েছে এই জলের মধ্যে, একটা H+ আয়ন আর একটা OH- আয়ন। একটা হাইড্রোজেন আয়ন বলা হয় আর একটা হাইড্রক্সিল আয়ন বলা হয়। প্রাথমিক অবস্থায় জল ভেঙে দুটো আয়নে বিভক্ত হয়ে যায় এবং এই আয়নগুলো শিলার খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে শিলার খনিজটিকে সম্পূর্ণ ভিন্নধর্মী খনিজে পরিণত করে। জল যোজনের সঙ্গে আর্দ্র বিশ্লেষণের কিন্তু পার্থক্য রয়েছে। জল যোজনে জল সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে খনিজের সঙ্গে, আর আর্দ্র বিশ্লেষণে জল আয়নে বিভক্ত হয়ে সেই আয়নগুলো খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করছে, এটা মনে রাখতে হবে। এক্ষেত্রে ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি খনিজ পদার্থ থেকে মৃত্তিকার উদ্ভব হয় এই আর্দ্র বিশ্লেষণের ফলে। ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি খনিজ পদার্থ থেকে আর্দ্র বিশ্লেষণের ফলে মৃত্তিকার উদ্ভব হয়। নেক্সট হচ্ছে জারণ। শিলার খনিজের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়ে শিলার খনিজটার রাসায়নিক পরিবর্তন ঘটায়, তখন সেই প্রকার রাসায়নিক আবহবিকারকেই বলা হয় জারণ। এই জারণ প্রক্রিয়ার ফলে লোহার যৌগ দিয়ে গঠিত মাটিতে লাল, হলুদ অথবা বাদামি রঙের ছোপ দেখা যায়। আমরা যে লোহাতে মরচে পড়ার কথা জানি, সেটাও এই জারণ প্রক্রিয়ার ফলেই হয়ে থাকে। এখন হচ্ছে অঙ্গার যোজন। অঙ্গার যোজন বলতে এখানে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে শিলার খনিজের রাসায়নিক বিক্রিয়া হয়, অর্থাৎ শিলার খনিজগুলির সঙ্গে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় যদি শিলার খনিজটার রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়, তখন সেই প্রকার আবহবিকারকেই আমরা অঙ্গার যোজন বলছি। এর উদাহরণ তোমরা ছোট থেকেই পড়ে আসছো। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যে বিক্রিয়ার কথাটা তোমরা জানো, চুনাপাথর গঠনযুক্ত অঞ্চলে যেটা পড়েছো, এটা নিয়ে আমি আর বিস্তারিত বললাম না, এটুকুই বলে দিলাম। চুনাপাথরের যে রাসায়নিক বিক্রিয়াটার কথা তোমরা আগে পড়েছো, সেটাই একটি অঙ্গার যোজনের প্রক্রিয়ার মধ্যেই পড়ে। এখন জৈবিক আবহবিকার। এই জৈবিক আবহবিকারকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, জৈব যান্ত্রিক এবং জৈব রাসায়নিক। জৈব যান্ত্রিকে বোঝাই যাচ্ছে যে এক্ষেত্রে জীব আবহবিকারে অংশগ্রহণ করবে, কিন্তু যান্ত্রিক উপায়ে। শিলার খনিজের কোনো রাসায়নিক পরিবর্তন হবে না। কিভাবে করতে পারে? উদ্ভিদ তার শিকড় শিলাগাত্রে প্রবেশ করিয়ে দিতে পারে। উদ্ভিদের শিকড় শিলাগাত্রে প্রবেশ করে শিলার ফাটলকে বাড়িয়ে দিয়ে শিলাটিকে ভাঙতে সাহায্য করতে পারে। আবার মানুষ কি করছে, পাহাড় কেটে রাস্তা তৈরি করছে, সেক্ষেত্রে পাহাড়ের যে সংশক্তি বল সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে পাহাড়টি তাড়াতাড়ি চূর্ণ বিচূর্ণ হবে ওই অংশটা। তাহলে মানুষ যান্ত্রিক আবহবিকারে সহায়তা করছে পরোক্ষভাবে। এটাই হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার। এর ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। আর জৈব রাসায়নিক ক্ষেত্রে কি হচ্ছে, জীবদেহ, এক্ষেত্রে উদ্ভিদ বা প্রাণী যে কোনো অংশই হলে হবে। উদ্ভিদের দেহ হতে পারে বা প্রাণীর দেহ হতে পারে। জীবদেহের যে নির্যাস বা রস, সেই রস শিলার খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে শিলার পরিবর্তন ঘটিয়ে দেয়, আর সেটাই আমরা জৈব রাসায়নিক আবহবিকার বলবো। এতক্ষণ মৌলিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হচ্ছিল। মৌলিক প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে আবহবিকার। এবার দ্বিতীয় অংশ হচ্ছে হিউমিফিকেশন। এটা মৌলিক প্রক্রিয়ারই অংশ, হিউমিফিকেশন, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে হিউমিফিকেশন বলতে হিউমাস গঠনের প্রক্রিয়াকেই বোঝানো হয়েছে। এখানে যে মৃত্তিকার অণুজীবী ও সূক্ষ্ম জীবাণুরা থাকে, তারা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, ঝরা পাতা, অন্যান্য জৈব পদার্থকে বিয়োজিত করে হিউমাসে পরিণত করে, আর এই হিউমাস মৃত্তিকা সৃষ্টি হতে সহায়তা করে। হিউমাসের রং হচ্ছে কালো। হিউমিফিকেশন 4 প্রকারের হয়ে থাকে: অবায়ুজীবী হিউমিফিকেশন, আম্লিক হিউমিফিকেশন, মরু অঞ্চলের হিউমিফিকেশন এবং আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের হিউমিফিকেশন। এখন খনিজীকরণ।
এটাও একটি মৌলিক প্রক্রিয়ার অংশ। এর আগে যে হিউমিফিকেশনের কথা বললাম, এই হিউমিফিকেশনের ফলে পরিত্যক্ত উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে হিউমাস গঠিত হচ্ছে। এই হিউমাসের মধ্যে যে খনিজ পদার্থগুলো থাকে, সেই খনিজ পদার্থগুলো মাটিতে মিশে যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে খনিজীকরণ। হিউমাসের মধ্যে অবস্থিত খনিজ পদার্থগুলো মাটিতে মিশে যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে খনিজীকরণ। এখানে লোহা, ফসফরাস ইত্যাদি খনিজ পদার্থগুলো পুনরায় মাটিতে মিশে যায়। নেক্সট হচ্ছে এলুভিয়েশন। তোমরা মৃত্তিকার স্তরের কথা এখনো পড়ো নাই, কিন্তু এইটুকু শুধু জেনে রাখো, মৃত্তিকার একেবারে উপরের স্তরটিকে আমরা এ স্তর বলছি, আর তার ঠিক নিচের স্তরটিকে বলি বি স্তর। একেবারে উপরের স্তরটিকে বলছি এ স্তর, তার ঠিক নিচের স্তরটিকে বলছি বি স্তর, তার নিচের স্তর থাকে সি স্তর, তার নিচে থাকে ডি স্তর। আর এ স্তরের উপরে জৈব পদার্থ সমৃদ্ধ যে স্তরটি থাকে তাকে আমরা ও স্তর বলে থাকি। এগুলো মোটামুটি মৃত্তিকার স্তর, এটা তোমরা পরে আবার ডিটেলসে পড়বে। এখন এলুভিয়েশন জিনিসটা কি সেটা আমরা একটু আলোচনা করছি। বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে মৃত্তিকার বিভিন্ন খনিজ পদার্থগুলি মাটির উপরের স্তর থেকে নিচের স্তরে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় এলুভিয়েশন। এক্ষেত্রে মৃত্তিকার একবারে উপরের স্তর থেকে নিচের স্তর বলতে এ স্তরের মধ্য দিয়ে স্থানান্তরিত হয়। একবারে উপরের স্তর এ স্তর, তাহলে এ স্তরের মধ্য দিয়ে স্থানান্তরিত হয়ে বি স্তরের দিকে অগ্রসর হয় খনিজ পদার্থগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে। আমরা বলছি এলুভিয়েশন প্রক্রিয়াটি হলো বিভিন্ন মাটির বিভিন্ন খনিজ কণাগুলো জলে দ্রবীভূত হয়ে এ স্তর থেকে বি স্তরের দিকে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া। এ স্তর থেকে বি স্তরের দিকে মাটির বিভিন্ন খনিজ কণাগুলো দ্রবীভূত হয়ে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াই হলো এলুভিয়েশন। এই কারণে এ স্তরকে এলুভিয়াল স্তরও বলা হয়। এই স্থানান্তরণ দুইভাবে ঘটতে পারে। মাটির উপরের স্তর থেকে নিচের স্তরে যে স্থানান্তরিত হচ্ছে বা সঞ্চারিত হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে আমরা ধৌত প্রক্রিয়া বা লিচিং প্রক্রিয়া বলে থাকি। আর মাটির খনিজ কণাগুলো যখন ভাসমান অবস্থায় যান্ত্রিকভাবে স্থানান্তরিত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা লেসিভেজ বলে থাকি। এখন হচ্ছে ইলুভিয়েশন। এই যে এ স্তর থেকে বি স্তরের দিকে মাটির খনিজ কণাগুলো স্থানান্তরিত হয়ে আসছে, সেটাকে আমরা ইলুভিয়েশন বললাম। এবার বি স্তরে এসে এই খনিজ পদার্থগুলো জমা হয়, এই জমা হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয় ইলুভিয়েশন। অর্থাৎ মৃত্তিকার খনিজ কণাগুলো জলে দ্রবীভূত অবস্থায় এ স্তর থেকে স্থানান্তরিত হয়ে বি স্তরে এসে যখন জমা হয়, এই বি স্তরে জমা হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয় ইলুভিয়েশন। এই কারণে বি স্তরকে ইলুভিয়াল স্তরও বলা হয়। আর বি স্তরে এই খনিজ পদার্থগুলো সঞ্চিত হয়ে একটা শক্ত স্তর গঠন করে, যাকে আমরা হার্ড প্যান বা শক্ত প্যান বলে থাকি। হার্ড প্যান বা শক্ত প্যান বলে থাকি। এতক্ষণ মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হলো। প্রথমেই আমি মৃত্তিকা সৃষ্টির যে প্রধান দুটি প্রক্রিয়ার কথা বলেছিলাম, তার মধ্যে একটি ছিল মৌলিক প্রক্রিয়া এবং আরেকটি ছিল বিশেষ বা সুনির্দিষ্ট প্রক্রিয়া। মৌলিক প্রক্রিয়া নিয়ে আলোচনা শেষ হলো, এবার বিশেষ বা সুনির্দিষ্ট প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করছি। প্রকৃতিতে আমরা অনেক প্রকারের মৃত্তিকা দেখতে পাই। এই এক এক ধরনের মৃত্তিকা গঠনের এক এক রকমের প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াগুলোকেই আমরা বিশেষ প্রক্রিয়া বলে থাকি। সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। ল্যাটেরাইজেশন বা ল্যাটেরিকরণ যাকে বলা হয়, ল্যাটেরাইজেশন এটি একটি বিশেষ প্রক্রিয়ার অন্তর্গত। এটি উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়, যেখানকার তাপমাত্রা খুব বেশি এবং বৃষ্টিপাতও খুব বেশি। সেই ধরনের জলবায়ুযুক্ত অঞ্চলে এই ল্যাটেরাইজেশন প্রক্রিয়াটা দেখা যায়। এই প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়? এই উষ্ণতা ও বৃষ্টিপাত দুটোই বেশি হওয়ার জন্য মৃত্তিকার উপরের স্তর থেকে খনিজ কণাগুলো এবং জৈব পদার্থগুলো ধৌত প্রক্রিয়ায় স্থানান্তরিত হয়ে নিচের স্তরের দিকে নেমে যায়। তার ফলে উপরের স্তরটা একেবারে অনুর্বর হয়ে পড়ে, যেটাকে আমরা ল্যাটেরাইট মৃত্তিকা বলছি। একেবারে উপরের স্তরে ল্যাটেরাইট মৃত্তিকা যেখানে গঠিত হচ্ছে, সেই ল্যাটেরাইট মৃত্তিকাতে লোহা এবং অ্যালুমিনিয়ামের অক্সাইড
অক্সাইডটি শুধুমাত্র পড়ে থাকে, লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইড পড়ে থাকে। আর বাকি সমস্ত প্রকার খনিজ কণা, জৈব কণা দ্রবীভূত হয়ে ধৌত প্রক্রিয়ায় নিচের স্তরে নেমে যায়। ওই লোহা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ অক্সাইডের স্তরটিকে বলা হয় সেক্সকুই অক্সাইড, R2O3। R2O3 এটার নাম, যেটাকে বলা হয় সেক্সকুই অক্সাইড। এটি খুবই অনুর্বর, এটাই ল্যাটেরাইট মৃত্তিকা। আর ল্যাটেরাইট মৃত্তিকার যে শব্দটা ল্যাটার থেকে এসেছে, যার অর্থ ইট, অর্থাৎ ইটের মতো শক্ত এক ধরনের মাটি, এবং এই মাটির রঙটা সাধারণত লালই হয়। আর এই যে ধৌত প্রক্রিয়ার কথা বলছি বারবার, উপরের স্তর থেকে খনিজ কণাগুলো ধৌত প্রক্রিয়ার নিচের স্তরে নেমে আসে, অর্থাৎ বি স্তরে এসে জমা হয়। এ স্তর থেকে নেমে এসে বি স্তরে এসে জমা হয়, আর বি স্তরে একটা শক্ত আবরণ গড়ে তোলে। একে আমরা ডিউরি ক্রাস্ট বলে থাকি। নেক্সট হচ্ছে পর্জলাইজেশন। এক্ষেত্রে পর্জল মাটি সৃষ্টির এটা প্রক্রিয়া। ল্যাটেরাইজেশনটা ছিল ল্যাটেরাইট মাটি সৃষ্টির প্রক্রিয়া, এটা হচ্ছে পর্জল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। এটি শীতল আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে পর্জল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। শীতল আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে, মানে শীত তাপমাত্রা কম থাকবে কিন্তু আর্দ্র থাকবে, এই ধরনের জলবায়ু অঞ্চল। রুশ শব্দ জোলা, ZOL, জোলা কথাটির অর্থ ছাই বা ধূসর রং। এখান থেকেই এই পর্জল মৃত্তিকার কথাটি এসেছে। তাই পর্জল মৃত্তিকার রং ও ধূসর বা ছাইয়ের মতো। পর্জলাইজেশন প্রক্রিয়ায় এই মাটি সৃষ্টি হয়। এই পর্জলাইজেশন প্রক্রিয়ায় মৃত্তিকার এর স্তর থেকে যেসব ক্ষারকীয় পদার্থগুলো আছে সেইগুলো ধৌত প্রক্রিয়া অপসারিত হয়ে যায়, তাহলে আম্লিক পদার্থগুলো কিন্তু পড়ে থাকে। এই কারণে পর্জল মৃত্তিকাটা উর্বর হয়, আর এই পর্জল মৃত্তিকা আম্লিক প্রকৃতির হয়। ক্ষারকীয় পদার্থ বলতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই ক্ষারকীয় দ্রবণীয় পদার্থগুলি ধৌত প্রক্রিয়া এর স্তর থেকে অপসারিত হয়ে বি স্তরে চলে যায়। তাহলে এ স্তরে আম্লিক পদার্থগুলো পড়ে থাকে এবং জৈব পদার্থ পড়ে থাকে, যার ফলে এই মৃত্তিকাটা উর্বর হয়। আর বি স্তরে গিয়ে এই যে ক্ষারকীয় পদার্থগুলো অপসারিত হলো, সেগুলো জমা হয়ে যে স্তরটা গঠন করে তাকে আমরা হার্ড প্যান বা শক্ত প্যান বলে থাকি। পৃথিবীর যেসব অঞ্চল জলমগ্ন থাকে, সেই অঞ্চলে জলমগ্ন থাকার জন্য অক্সিজেনের যোগান কম থাকে, আর অক্সিজেনের যোগান কম থাকার জন্য সেখানে জারণ প্রক্রিয়া কার্যকরী হয় না, অর্থাৎ জৈব পদার্থ সঙ্গে যে রাসায়নিক বিক্রিয়া সেটা ঠিকভাবে হয় না, সেখানে বিজারণ প্রক্রিয়া কার্যকরী হয়। এই বিজারণ প্রক্রিয়ায় যে মৃত্তিকার সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে গেলে মৃত্তিকা, আর এই প্রক্রিয়াটা হলো গ্লেইজেশন। তাহলে যেখানে জলাভূমি রয়েছে সেই জলাভূমি অঞ্চলে জারণ প্রক্রিয়া কার্যকরী না হওয়ার জন্য বিজারণ প্রক্রিয়ার ফলে যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে আমরা গেলে মৃত্তিকা বলছি, এবং এই প্রক্রিয়াকে আমরা গ্লেইজেশন বলছি। এখানে বাদামি, নীল, ধূসর বর্ণের এবং ছোপ বিশিষ্ট গ্লে মৃত্তিকার সৃষ্টি হয়। এখন ক্যালসিফিকেশন। মরুপ্রায়, পেইরি ও স্টেপ তৃণভূমি অঞ্চলে এই প্রক্রিয়ায় উদ্ভূত মাটিকে পেডোক্যাল বলা হয়। এই ক্যালসিফিকেশন প্রক্রিয়ায় মরুপ্রায়, পেইরি ও স্টেপ তৃণভূমি অঞ্চলে যে মাটির সৃষ্টি হয় তাকে পেডোক্যাল বলা হয়। যেহেতু ক্যালসিয়াম আছে তাই ক্যাল নামটা এসছে, পেডোক্যাল। আর যদি আরেকটা হয় পেডাল ফার, সেখানে ফেরিক থাকলে পেডাল ফার হয়। এখানে যেহেতু ক্যালসিয়াম আছে তাই পেডোক্যাল বলা হচ্ছে। এই প্রক্রিয়ার ফলে মৃত্তিকার যে বি স্তর রয়েছে সেই বি স্তরে চুন জাতীয় পদার্থের সঞ্চয় ঘটে। নেক্সট হচ্ছে স্যালিনাইজেশন। এটি মরু বা মরুপ্রায় অঞ্চলে লবণাক্ত মাটি গঠনের প্রক্রিয়া। সোলানচাক মাটি এই পদ্ধতিতে গঠিত হয়। স্যালিনাইজেশন প্রক্রিয়ায় মাটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়ামের লবণ ক্লোরাইড বা সালফেট রূপে সঞ্চিত হয়। মৃত্তিকায় সাদা লবণ স্তর গঠিত হয় বলে এই মাটি সাদা ক্ষার মাটি নামেও পরিচিত। তাহলে আবার বলি, স্যালিনাইজেশন প্রক্রিয়ায় যে মাটি সৃষ্টি হচ্ছে তাকে আমরা সোলানচাক মাটি বলছি। এই স্যালিনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়ামের যে লবণ
তারা ক্লোরাইড বা সালফেট রূপে মাটিতে সঞ্চিত হয়। এই লবণের ক্লোরাইড বা সালফেট রূপটা মাটিতে সঞ্চিত হয়ে এই সোলাঞ্চক মাটি গঠন করে স্যালিনাইজেশন প্রক্রিয়ায়, এবং এই প্রক্রিয়ার মৃত্তিকার লবণের সাদা স্তর গঠিত হয়। সেই সাদা স্তরকে সাদা ক্ষার মাটিও বলা হয়। নেক্সট হচ্ছে অ্যালকালাইজেশন। অ্যালকালাইজেশন এটি মরু অঞ্চলের মাটির কাদার কণায় সোডিয়াম লবণ সঞ্চয়ের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সলোনেজ মাটির উৎপত্তি হয়। এই মাটিকে কালো ক্ষার মৃত্তিকা বলে। সোলাঞ্চক ও সোলোনেজ মৃত্তিকা প্রকৃতিগতভাবে ভৌত শুষ্ক মৃত্তিকা। তাহলে অ্যালকালাইজেশন প্রক্রিয়াটা কি দেখলাম? এই অ্যালকালাইজেশন প্রক্রিয়ার ফলে সোলোনেজ মাটির সৃষ্টি হচ্ছে, আর এখানে যে মাটিটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা কালো ক্ষার মাটিও বলি। আর এই মাটির সৃষ্টির প্রক্রিয়াতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মাটির কাদার কণায় সোডিয়াম লবণের সঞ্চয় হয়। মাটির যে কাদা কণা তার মধ্যে সোডিয়াম লবণের সঞ্চয় কার্যটা হয় এই অ্যালকালাইজেশন প্রক্রিয়ার ফলে। আর এই স্যালিনাইজেশন এবং অ্যালকালাইজেশন এই দুটো প্রক্রিয়া কিন্তু তাহলে শুষ্ক অঞ্চলে সৃষ্টি হচ্ছে। তাই এই দুটো প্রক্রিয়ায় সৃষ্ট যে মৃত্তিকাগুলি সোলাঞ্চক এবং সোলোনেজ এরা সকলেই কিন্তু ভৌত শুষ্ক মৃত্তিকা। আজ এ পর্যন্তই।